গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আপনাদের সকলকে দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্ব। আপনারা জানেন যে আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্ব মানেই আমাদের মধ্যে উপস্থিত থাকেন সেই ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি ৩৪ বছরের বেশি সময়কাল ধরে এই বিষয়ের উপর কাজ করে চলেছেন এবং আমাদের প্রত্যেকটি পর্বে তিনি আপনাদেরকে সেই মন্ত্র দেন। মন্ত্র বলছি এই কারণেই যে তার প্রত্যেকটি কথা যেন মন্ত্রের মতো ফলপ্রসূ হয়। তিনি আপনাদেরকে জানান যে কি করে ভালো থাকা যাবে, কি করে সুস্থ থাকা যাবে, কি করে সৌভাগ্য আসবে। এই যেমন ধরুন এই বর্তমান সময়ে কোন গ্রহ নক্ষত্রের কি অবস্থান, কোন রাশিতে অবস্থান করছে এবং তার ফলে এই যে 12টি রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় কেমন যাবে এবং সামনে কি দিন আসছে, প্রত্যেকটি বিষয়ে যিনি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করেন এই পর্বে, তিনি সেই ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়। দাদা, আপনাকে স্বাগত, দীপাবলির শুভেচ্ছা। সকলকে দীপাবলির অগ্রিম শুভেচ্ছা। আচ্ছা, বৃহস্পতি এই গ্রহটা কালকে থেকে তার রাশি পরিবর্তন করেছে। বৃহস্পতি খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট আমাদের পক্ষে। আজকে 4টে বিষয় নিয়ে আমার বলার আছে। এক হচ্ছে বৃহস্পতি যে গোচরটা চেঞ্জ করলো, কর্কট রাশি ঘরে কালকে থেকে এসছে, তার ফলে কোন রাশির উপরে কি প্রভাব পড়বে এইটা। 2 নম্বর হচ্ছে এই যে ভূত চতুর্দশী, আজকে 14 প্রদীপ জ্বালানোর নিয়ম, সেটাকে নিয়ে কিছুটা বলবো। সাপ্তাহিক রাশিফল রয়েছে আর কীর্তিমুখ নিয়ে বলার আছে। তো প্রথমে বলি বৃহস্পতি। এই যে বৃহস্পতি, এইটা কিন্তু বেশি দিনের জন্য। বৃহস্পতি সাধারণত 1 বছর একটা রাশিতে থাকে, কিন্তু এই যে বৃহস্পতির গোচরটা যেটা করছে কালকে থেকে, বৃহস্পতি যে কর্কট রাশিতে গেছে, এটা কিন্তু বেশি দিন থাকছে না। এইটা কর্কট রাশিতে 18ই অক্টোবর মানে গতকাল বৃহস্পতিটা প্রবেশ করেছে। বৃহস্পতিটা আবার 11ই নভেম্বর থেকে বক্রি হচ্ছে। বক্রি হওয়ার পরে এটা আবার মিথুনে ফিরে যাবে, মিথুন রাশির ঘরে। মানে মিথুন থেকে কর্কটে এলো, কর্কটে আসার পরে এটা বক্রি হচ্ছে 11ই নভেম্বর থেকে। 11ই নভেম্বরের পরে বক্রি অবস্থায় এটা ফিরে যাবে আবার 5ই ডিসেম্বর মিথুন রাশিতে চলে যাবে, আর 11ই মার্চে এটা আবার ডাইরেক্ট হবে। তো তার মানে বৃহস্পতি কিন্তু 11ই নভেম্বর থেকে 11ই মার্চ, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 মাস বক্রি থাকবে। তো বৃহস্পতি এই যে 4 মাস বক্রি থাকার ফলে যে সমস্ত রাশিগুলো, বৃহস্পতি কি দেয়? আপনার ভালো চাকরি কোন সময় দেয়? যখন বৃহস্পতির ভালো গোচর হয়, আপনি ভালো চাকরি পাবেন। চাকরিতে প্রমোশন, পদোন্নতি কোন গ্রহ দেয়? বৃহস্পতি গ্রহ। আপনি যে চাকরি করছেন, আপনার প্রমোশন হলো, ভালো ট্রান্সফার হলো, কোন গ্রহটা দেয়? বৃহস্পতি। নতুন জব পেলেন, কোন গ্রহটা, কোন গ্রহের শুভ গোচরে দেয়? সেটা হচ্ছে বৃহস্পতি। আপনার আর্থিক উন্নতি হলো, ধার দেনায় জড়িয়ে পড়েছিলেন কিন্তু আপনার আর্থিক উন্নতি যে গ্রহটা দেয়, সেই গ্রহটা হচ্ছে বৃহস্পতি। তো বৃহস্পতি থেকেই মানুষের বিচার করা হয়। এই যে আমরা ধনতেরাসের, আজকেও তো ধনতেরাস চলছে, আজকে বেলা 1:51 পর্যন্ত ধনতেরাস আছে। আমরা ধনতেরাসে পুজো করি যাতে আমাদের ধন সম্পত্তি বৃদ্ধি হয়, অর্থ বৃদ্ধি হয়। আর ঠিক এই ধনতেরাসের দিনেই, কালকে ধনতেরাস পড়ে গেছে, বৃহস্পতিটা রাশি চেঞ্জ করছে। এখন এর ফলে কি হবে? 6 মাস যে, এই যে 4 মাস যে বৃহস্পতি বক্রিভাবে অবস্থান করবে, তার ফলে কি হবে? যাদের বক্রি মানে নেগেটিভ, চাকরি চলে, যেমন শুভ বৃহস্পতিতে ভালো চাকরি দেয়, চাকরিতে ট্রান্সফার দেয়, চাকরিতে পদোন্নতি দেয়, ভালো চাকরি পাওয়া যায়, ইন্টারভিউয়ে সফলতা আসে, ভালো সরকারি চাকরি হয়। এই জিনিসগুলো যেমন শুভ বৃহস্পতির গোচরে হয়, কিন্তু বক্রি হলে মুশকিল, অশুভ। বক্রি হলে কিছু কিছু রাশির ক্ষেত্রে সেটা দুর্যোগের ছায়া নেমে আসে। বক্রি বৃহস্পতি কি করে? অর্থ ক্ষতি করায়, কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি করায়, জটিলতা বৃদ্ধি করায়। অনেক সময় চাকরি চলে যায়, অনেক সময় ভালো জায়গা থাকতে থাকতে এমন একটা বাজে ট্রান্সফার হলো বা বাজে জায়গায় আপনাকে প্রমোশন দিল যে আপনার সেই জায়গাটাকে নড়বড় হয়ে গেল। তো এইগুলো দেয় অশুভ বৃহস্পতি। তো সেই জন্য দেখুন, যেহেতু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছে 11ই নভেম্বর থেকে 11ই নভেম্বর থেকে 11ই মার্চ পর্যন্ত বৃহস্পতি বক্রি যেহেতু থাকছে, সেহেতু
যাদের সিংহ রাশি, যাদের কি বলে যেহেতু সিংহ রাশির দ্বাদশে ব্যয়স্থানে বৃহস্পতি বক্রী থাকবে, এবং যাদের মনে করুন কি বলে যাদের ধনু রাশি, তাদের অষ্টম রাশি থেকে অষ্টম রাশিতে বৃহস্পতি বক্রী থাকবে, এবং যাদের কি বলে কুম্ভ রাশি, তাদের কুম্ভ রাশি থেকে ষষ্ঠে বৃহস্পতি বক্রী থাকবে। এই তিনটে রাশির কিন্তু এই 4 মাস খুব সাবধানে চলতে হবে। চাকরি চেঞ্জ করার এই সময় দরকার নেই। কোনো ধরনের বড় ধরনের ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের ক্ষেত্রে এই যে 3টে রাশি বললাম, সেই 3টে রাশি হচ্ছে সিংহ রাশি, ধনু রাশি এবং কুম্ভ রাশি। এই 3টে রাশির জাতক বা জাতিকাদের এই 4 মাস বড় ধরনের ইনভেস্টমেন্ট দরকার নেই। শেয়ার মার্কেটে বেশি ইনভেস্টমেন্ট প্রয়োজন নেই। খুব না হলে এই সময় চাকরি চেঞ্জ করার দরকার নেই, যেখানে আছে থাকুন। কেন এই 4 মাসটা খারাপ সিংহ, ধনু এবং কুম্ভের। খুব কেয়ারফুলি থাকতে হবে। হ্যাঁ, আর্থিক দিক থেকে বিপর্যয়, অর্থগতি, চাকরি চলে যাওয়া, কর্মক্ষেত্রে জটিলতা, এই জিনিসগুলো বাড়তে পারে। কাদের ভালো হবে? এই যে বৃহস্পতির গোচরের এই কদিন, এই যে 18ই অক্টোবর থেকে বৃহস্পতি মোটামুটি 5ই ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশিতে থাকবে। তারপরে আবার মিথুনে যাবে, 5ই ডিসেম্বরে মিথুনে যাবে, আবার মিথুন থেকে আবার এটা কর্কটে আসবে। তখন আবার অনেক দিন থাকবে। এখন যেমন মাত্র 1.5-2 মাসের মতো থাকছে, তখন কিন্তু প্রায় 10 মাস 11 মাসের কাছাকাছি থাকবে কর্কট রাশির উপরে। এই যে আমি একটু জিজ্ঞেস করছি, তাহলে কর্কট মিথুন তারপর আবার কর্কটে যাবে, আচ্ছা সেক্ষেত্রে কি কর্কটে গেলে কি আবার খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে? তখন বক্রী হবে না। আচ্ছা, এখন যে খারাপ পরিস্থিতিটা আমি বলছি, এই 3টে রাশির এখন বক্রী হবে। আচ্ছা 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 11ই নভেম্বর থেকে 11ই মার্চ পর্যন্ত বৃহস্পতির বক্রী থাকবে, তখন অসুবিধা হবে। আচ্ছা, কিন্তু যখন আবার ওই মিথুনে গিয়ে আবার যখন কর্কটে ফিরতে আসবে, তখন আর বক্রী হবে আচ্ছা না। আচ্ছা বৃহস্পতির নিয়মই হচ্ছে এই, একবার একটা রাশিতে ঢোকে, আবার বক্রী হয়ে সেই রাশিতে আবার ফিরে যায়, তারপর আবার যখন ঢোকে তখন আবার স্মুথ চলে। ঠিকঠাক। আচ্ছা, তো সেই জন্য মেষ রাশির কি হবে? মেষ রাশির এই আমি এটা বলছি 18ই অক্টোবর থেকে 5 ডিসেম্বর কর্মে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, ভালো কোনো পরিবর্তন আসতে পারে, নতুন কোনো শুভ যোগাযোগ আসতে পারে, শিক্ষাক্ষেত্রে সফলতা দেখা দিতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে এই সময়টা বিয়ের বিজ্ঞাপন বা যোগাযোগ হলে শুভ হবে। ব্যবসায় অগ্রগতি, নতুন বিজনেস বা নতুন কিছু স্টার্ট করতে গেলে সেটা ভালো। মিথুনের ক্ষেত্রে আর্থিক উন্নতি, কর্মলাভ, কর্মে অগ্রগতি, আর্থিক প্রতিপত্তি বৃদ্ধি। যারা একটু অর্থনৈতিক জায়গায় নিয়ে মিথুন রাশি চিন্তা করছিল, তাদের কিছু হতে চাকরির ব্যাপারে বা কর্মের ব্যাপারে এই 1.5 মাস কোনো ভালো সুসংবাদ পেতে পারেন। কর্কটের ক্ষেত্রে ভালো পরিবর্তন, মেন্টাল এক্সপেকটেশন, কারণ রাশির ওপরে বৃহস্পতি আসছে। সুতরাং কর্কটের এই 1.5 মাস কিছু না কিছু ভালো, কিছু না কিছু সমস্যা যেগুলো চলছিল কিছু মুক্তি দিয়ে যাবে, ভালো কিছু দিয়ে যাবে, পদোন্নতি কিছু দিয়ে যাবে, ভাগ্যোন্নতি কিছু দিয়ে যাবে, উচ্চশিক্ষায় সফলতা আসবে। সিংহের ক্ষেত্রে আগেই বলেছি এই গোচরটা ভালো হচ্ছে না, সিংহের দ্বাদশে চলে যাচ্ছে, এবং বৃহস্পতি হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে চতুর্থপতি, অষ্টমপতি। সুতরাং অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, আয়ের জায়গায় বাধা, আয় উন্নতিতে বাধা, অর্থ ক্ষতি, এই প্রভূতর যোগ রয়েছে। কন্যার ক্ষেত্রে সফলতা, মামলা মোকদ্দমা। বৃহস্পতি আবার কিন্তু বৃহস্পতি শুভ গোচরে কারো যদি দীর্ঘদিন ধরে মামলা চলে বা লিটিগেশন চলে, সেই লিটিগেশন থেকে মুক্তি পাওয়া যায়। তো কন্যা রাশি যদি এই সময় পরীক্ষার রেজাল্ট বেরোয়, যেহেতু একাদশে বসে রয়েছে কন্যার বৃহস্পতি, একাদশে বসে থাকবে, 3য় রাশি থেকে 3য় পতি এবং 7ম পতি। সুতরাং ইন্টারভিউয়ে সফলতা, বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ, ব্যবসার ব্যাপারে শুভ যোগাযোগ, আয় উন্নতি বাড়বে। তুলা রাশির 10মে বসে থাকবে, এই বৃহস্পতির গোচরটা ভালো হচ্ছে। এই 1.5 মাসের মধ্যে নতুন কাজের সুযোগ আসতে পারে, কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হতে পারে, আয় বৃদ্ধি হতে পারে, অর্থ উপার্জন হতে পারে ইত্যাদি। বৃশ্চিকের ক্ষেত্রে 9মে যেহেতু ভাগ্যোন্নতি বা কোনো অচেনা ব্যক্তির দ্বারা কর্মে সাফল্য, দূরযাত্রার সুযোগ আসতে পারে, হঠাৎ কোনো কিছু প্রাপ্তির যোগ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা এই 1.5 মাসের মধ্যে পেতে পারে। ধনুর ক্ষেত্রে আগেই বলেছি নট এ গুড ট্রানজিট, অত্যন্ত খারাপ ট্রানজিট। কর্মক্ষেত্রে সমস্যা, চাকরি চলে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, শরীর নিয়ে সমস্যা দেখা দিতে পারে, গৃহ পরিবেশ উত্তপ্ত থাকতে পারে এই 4 মাস। কর্মক্ষেত্র নিয়ে দোটানা, বেকারত্ব, এগুলো কিন্তু ধনুরাশির এই সময় ভোগাবে। মকরের ক্ষেত্রে যেহেতু 7মে চলে যাচ্ছে, বিয়ের ব্যাপারে শুভ। মকর রাশিরও ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু 3য় পতি এবং একাদশ পতি, আয় বৃদ্ধি,
পদমর্যাদা বৃদ্ধি, প্রমোশন, কোনো ধরনের সফলতা এগুলো আসতে পারে। কুম্ভের ক্ষেত্রে একেবারেই ভালো গোচর নয়। কুম্ভ রাশি ষষ্ঠে চলে আসছে, শত্রুতা বৃদ্ধি, রোগ বৃদ্ধি, রোগের প্রকোপ বৃদ্ধি, কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি, লোন, ঋণ বৃদ্ধি, এইগুলো বৃহস্পতি ইন্ডিকেট করছে। মিনের ক্ষেত্রে আবার এটা ভালো হচ্ছে, নতুন কর্মলাভের সুযোগ আসতে পারে, মানসিক কি বলে আর্থিক শ্রীবৃদ্ধি দেখা দিতে পারে। হ্যাঁ, কর্মক্ষেত্রে অনেকটা, যেহেতু মিনের তো এখন 7.5 চলছে, এমনি খারাপ সময়, সে মিনের যেহেতু 7.5, কিন্তু তবুও কিছুটা একটা শুভ কিছু এই 1.5 মাস বৃহস্পতির গোচরে কিন্তু দিয়ে যেতে পারে। এটা হচ্ছে বৃহস্পতির গোচর। একটা ফোন আছে দাদা, একটু নিয়ে নি। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ দিদি। হ্যাঁ বলুন। দীপাবলি শুভেচ্ছা নেবেন না? আপনাকে আমার দীপাবলি শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। হ্যাঁ বলুন। বলুন, ডেট অফ বার্থ। আমি ওই ছেলের জন্য জানতে চাই। ডেট অফ বার্থ। আচ্ছা, একটু জিজ্ঞেস করি, আপনি কি প্রথম দেখাচ্ছেন না আপনার কোনো আত্মীয় স্বজন দেখিয়েছিল? 1990। হ্যাঁ, 21শে জুলাই 1990, সকাল 9:15। কেউ দেখিয়েছে দিদি এর আগে? আমার মাস্তুতো ভাই বর্ধমান থেকে দেখিয়েছে। আচ্ছা, কি উপকার কি পেয়েছে দেখিয়ে? দাদাকে দেখিয়ে উপকার হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো উপকার পেয়েছে। বাহ। কি সমস্যা নিয়ে এসেছিল? কি সমস্যা? আমার ছেলের বিয়ের জন্য না জানতে। না, আপনার ভাই কি সমস্যা নিয়ে এসেছিল? আমার ভাই বিয়ের ব্যাপারে গিয়েছিল, ভালো বিয়ে হয়ে বাহ, গেছে। ভালো বিয়ে হয়েছে তাহলে। আজকে কার জন্য জানবেন? আজকে ছেলের জন্য। হ্যাঁ, 21শে কি নাম বললেন ছেলের নাম? শঙ্কর সাধুখা। ডেট অফ বার্থ বলুন। 21শে জুলাই 90। হ্যাঁ হ্যাঁ। সময় বলুন। সকাল 9:15। সকাল 9:15। হ্যাঁ হ্যাঁ। কোথায় জন্মস্থান? হাওড়া। হাওড়া। আচ্ছা, ছেলে যেটা পাওয়া যাচ্ছে শনিবার ছিল তো জন্মবার? হ্যাঁ হ্যাঁ। কন্যা লগ্ন, মিথুন রাশি। রাশি লগ্ন জানতেন? হ্যাঁ, রাশি জানতাম। পুনর্বসু নক্ষত্র, দেবগণ। আচ্ছা। এইটা হচ্ছে হরোস্কোপ। দেখুন কি বলছে হরোস্কোপে। লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, শিক্ষাস্থানে পীড়িত শনি। এ তো পড়াশোনা বেশি দূর হয়নি। না না, বেশি দূর হয়নি। মাধ্যমিক ক্লাস 10 পড়ে ছেড়ে দিয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, মাধ্যমিক। হ্যাঁ, তো শিক্ষাস্থানে পীড়িত শনি। লগ্নের পঞ্চমে রাহু, ছোটখাটো ব্যবসা করে। হ্যাঁ, ব্যবসা করে। হ্যাঁ, অষ্টমে মঙ্গল রয়েছে, 35 বছর বয়স, মাঙ্গলিক দোষ। বিয়ে হচ্ছে না তো? না না। হ্যাঁ, তো বলেই দিলাম পড়াশোনায় বেশি দূর হয়নি, ছোটখাটো ব্যবসা করে, ব্যবসার অবস্থা খুব একটা ভালো না মোটামুটি। প্লাস হচ্ছে অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক দোষ, 35 বছর বয়স হয়ে গেছে, এখনো বিয়ে থা হয়নি। তো মাঙ্গলিক দোষ না কাটালে জীবনে বিয়ে থা হবে না। অষ্টমে মঙ্গল রয়েছে, মাঙ্গলিক দোষ ঠিক করতে হবে। মাঙ্গলিক দোষ না ঠিক করলে বিয়ে থা হবে না কোনোদিন। কেমন? আচ্ছা দাদা বললেন, আপনারা শুনলেন, আমি একটু বলে দিই, যারা আপনারা যদি অনলাইনে প্রেডিকশন নিতে চান, যে চেম্বারে আসতে পারছেন না, সেক্ষেত্রে নাম্বার যাচ্ছে 8584038638। আর যে কোনো চেম্বারের জন্য বুকিংয়ের জন্য নাম্বার যাচ্ছে 8584038631। আবারও বলছি 8584038631। আরেকটু বলে দিই যে কলকাতায় দাদার গড়িয়াহাটে চেম্বার রয়েছে, সেই গড়িয়াহাট চারমাথা ক্রসিংয়ের কাছে যশোদা ভবনে প্রতি সপ্তাহে দাদা বসছেন। 9007935831 এই নাম্বারে ফোন করতে পারেন। বারাসাত ডাকবাংলো মোড় ও বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে চেম্বার রয়েছে, বুকিং নাম্বার যাচ্ছে 8584038640। এছাড়া দুর্গাপুরে চেম্বার আছে, দুর্গাপুর ইনস্টিটিউট আছে, জ্যোতিষ শেখানো হয়। এছাড়া আমি বলে দিচ্ছি, সময় কম, মেদিনীপুর, হলদিয়া, ওইদিকে কৃষ্ণনগর, তারপরে বহরমপুর, মালদা, আগরতলা, দিল্লি, বেঙ্গালোর, সব জায়গায় চেম্বার রয়েছে। হলদিয়াতে চেম্বার রয়েছে, এইদিকে মেদিনীপুরে 2 জায়গায়, মেদিনীপুর টাউন আর হলদিয়া 2 জায়গায় চেম্বার রয়েছে। দুর্গাপুরে বর্ধমান এবং দুর্গাপুর 2 জায়গায় চেম্বার রয়েছে। এদিকে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, কোচবিহার, সমস্ত চেম্বারগুলোর জন্য হেল্পলাইন নাম্বার একটাই, 8584038631। আচ্ছা, আমি বলি আজকে ভূত চতুর্দশী। আজকে প্রদোষকালে 14টা প্রদীপ জ্বালাতে হয়, অন্য সময় নয়। আপনি ভাবলেন যে কোনো সময় 14টা প্রদীপ জ্বালিয়ে দিলাম হয়ে গেল, তা নয়। প্রদোষকাল আজকে কটা থেকে পড়ছে? সন্ধে 5:05 থেকে সন্ধে 6:41 পর্যন্ত প্রদোষকাল। এই প্রদোষকালের মধ্যেই আজকে 14টা প্রদীপ জ্বালাতে হয়। কেন? মন্ত্রে বলছে, মন্ত্রটা দেখাতে বলবো, যে 14টা প্রদীপ জ্বালানোর আজকে যে মন্ত্র রয়েছে, প্রত্যেকটা প্রদীপ কিন্তু দিতে হবে দেবগৃহে, অর্থাৎ ঘরের ভেতরে, বাইরে নয়।
যেমন জম প্রদীপ আমি কালকে বলেছিলাম বাইরে দিতে হয়, 14টা প্রদীপ আজকে দেওয়া হবে ঘরের ভেতরে, ঠাকুর ঘরে দিতে পারেন, ঘরের ভেতরে কোনো একটা জায়গায় দিতে পারেন। প্রদীপ মাটিতে দিতে নেই, একটু ফুল দিয়ে তার উপরে প্রদীপ বসাবেন, যদি কলা পাতা থাকে ভালো, নাহলে কোনো পাত্রের ওপরে প্রদীপগুলো বসাবেন। সবকটা প্রদীপের মুখ থাকবে হাইদার পূর্ব দিকে অথবা উত্তর দিকে। আচ্ছা, সবকটা প্রদীপের ইয়ে হবে ঘিয়ের প্রদীপ আজকের দিনে। দাদা বারান্দায় বসানো যাবে নাকি ঘরের মধ্যে? ঘরের মধ্যে। এটা তো তুমি দেখো মন্ত্রে কি বলছে, মন্ত্রটা ভালো করে শোনো। মন্ত্রে বলছে 14টা প্রদীপ, নম পিতৃভ্য প্রেতেভ্য নম। আমরা বলি কি 14 গোষ্ঠী, তাই তো বলা হয় আমরা সেটা। সেই জন্য পিতৃভ্য মানে কি আমাদের পিতৃকুল এবং মাতৃকুলের উদ্দেশ্যে 14টা প্রদীপ দিলাম। এই যে বাবা ঠাকুরদা যারা মারা গেছে, মা দাদু দিদিমা, তাদের উদ্দেশ্যে। পিতৃপুরুষ মাতৃপুরুষ। প্রেতেভ্য, প্রেত লোক 14টা রয়েছে। আচ্ছা, সেই প্রেত লোকের 7টা ঊর্ধ্বলোক আর 7টা অধোলোক। এই যে রাজা বলি যখন ভগবান বামনরূপী বিষ্ণুকে 3 পা জমি দান করলো, তখন 1 পায়ে পুরো আকাশ ছেয়ে গেছিল, 1 পায়ে পুরো পৃথিবী, আর 1 পা তখন তার মাথায় স্থাপন করে কলিকে কি বলে স্থান দেয় হচ্ছে কি বলে অন্তলোকে, মানে যেটাকে আমরা বলি পাতাল লোকে। এই বলি বলেছিল প্রভু আমি কি কোনোদিন পৃথিবীতে আসতে পারবো না? তো বলিকে ভগবান বিষ্ণু আশীর্বাদ দিয়েছিল, তুমি এবং তোমার প্রেত, যেহেতু সে অসুর কুল, একমাত্র এই ভূত চতুর্দশীর দিনে তোমরা পৃথিবীতে আসতে পারবে। সেজন্য আজকের দিনে সমস্ত প্রেতেরা মনে করা হয় পৃথিবীতে উঠে আসে, এবং এই প্রেতকে এই 14টা প্রদীপ প্রেতকুলকে দেওয়া হয়, তাহলে তারা কোনো অনিষ্ট করবে না, তোমার পরিবারে কোনো নেগেটিভিটি আসবে না। আজকে যারা 14 প্রদীপ না দেবে, এই প্রেতরা, ভূত বা প্রেত যাই বলো, এরা কিন্তু অনিষ্ট করবে, সেই বাড়িতে নেগেটিভিটি। কিন্তু একটা বিষয় দাদা জানতাম না, আমরা তুলসী মন্দিরে দিতাম, বাইরে দিতাম এতদিন ধরে। না, তুলসী মন্দিরেও দেওয়া যাবে, মন্দিরে দেওয়া যাবে, দেবগৃহে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তুলসী মঞ্চ যদি থাকে তার সামনেও দেওয়া যাবে, দেবগৃহের সামনে দেওয়া যাবে। তো পিতৃব্য প্রেতেব্য ধর্মায়, ধর্মায়কে ধর্মের যমরাজের হচ্ছে 14টা রূপ। আমরা জানি শুধু যমরাজ, যমরাজ না, বলছে কি যমায় ধর্মরাজায়। যমায়, যমের 14টা নাম, 14টা রূপ, যমায় ধর্মরাজায়। মৃত্যবে, যমের আর একটা রূপ নাম হচ্ছে, একটা হচ্ছে যম, একটা হচ্ছে ধর্মরাজ, আর একটা নাম হচ্ছে যমরাজের মৃত্যু, তিনি মৃত্যু দেয়। মৃত্যবে চ অন্তকায়, যমের আর একটা নাম অন্তকায়। বৈবস্বতায়, এটা একটা নাম। কালায়, কাল বলে যমকে বলা হয়। সর্বভূত ক্ষয়ায়, সর্বভূতকে যিনি ক্ষয় করে, নিবারণ। আমরা তো শুধু যম বলেই জানি। হ্যাঁ, ঔরুম্বরায় দদনায়, 9টা নাম হয়ে গেল। নীলায় পরমেষ্টিনে, 11টা নাম হয়ে গেল। বৃকোদরায় চিত্রায়, চিত্রগুপ্তায় বৈনম। এই যে যমের যে 14টা রূপ, তাহলে আমরা এই যে আজকে যে 14টা প্রদীপ যে দেব, পিতৃকুল, মাতৃকুল, মাতৃকুল তাদের উদ্দেশ্যে, প্রেতকুলের উদ্দেশ্যে, আর ওই 14 যম তার উদ্দেশ্যে, 14টা দেবলোকের উদ্দেশ্যে। এই যে ধর্মায় বিষ্ণবে ধূম্রায় রুদ্রায়, 14টা দেবলোক যে রয়েছে তাদের উদ্দেশ্যে। কান্তারও পতয়ে নেব, 14টা ঋষিকুলের উদ্দেশ্যে। এই জন্য 14 প্রদীপ আজকে দেওয়ার নিয়ম, এতটাই গুরুত্বপূর্ণ 14 প্রদীপ দেওয়া। এই মন্ত্রটা বলতে হবে, নম পিতৃব্য প্রেতব্য নম ধর্মায় বিষ্ণবে ধূম্রায় রুদ্রায় কান্তারা। 14 প্রদীপ দিলে বাড়িতে ভূত প্রেত ঢোকে না, বাড়িতে ভূত প্রেতের উপদ্রব হয় না, প্রেতকুলের কোনো নেগেটিভিটি কিছু আসে না 14 প্রদীপ আজকের দিনে দিলে। কিন্তু দিতে হবে প্রদোষকালে 5টা 25 থেকে 6টা 41। আমি রাশিফলটা বলে দিই, সময় এগিয়ে যাচ্ছে। সামনের সপ্তাহটা কেমন যাবে? মেষ, ব্যবসায় অগ্রগতি, নতুন কর্মপ্রাপ্তির সুযোগ, বহু ব্যয় সপ্তাহ, শত্রুরা পরাস্ত হবে। আগুন থেকে সাবধান এই সপ্তাহে, বাজি ফাটাবেন, মেষ রাশি সাবধান। বৃষ, অর্থপ্রাপ্তির যোগ, ভূসম্পত্তি, যানবাহন প্রভৃতি ক্রয়ের যোগ, শত্রুরা পরাস্ত হবে, নতুন কর্মের সন্ধান আসবে। মিথুন, আয় বৃদ্ধি, কর্মের কারণে দূরযাত্রা, শত্রুদের শক্তি বৃদ্ধিতে দুশ্চিন্তা, কর্মের সাফল্য। কর্কট, কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রোষে পড়তে পারেন, আইনি বা পুলিশি ঝামেলা জড়িয়ে পড়তে পারেন। শরীর ভোগাবে, দাম্পত্য শান্তি দেখা দেবে। সপ্তাহের শেষ ভাগে কর্মের সাফল্য এবং উন্নতি। সিংহ, আগুন থেকে বিপত্তি, যারা সিংহ আজকাল বাজি ফাটাবেন একটু সাবধানে। ব্যবসা ও কর্মে অগ্রগতি, গুপ্ত শত্রুতায় ক্ষতি। কন্যা, বেফাস কথাবার্তায়, কর্মস্থলে ও গৃহে অশান্তি, ভ্রমণকালে দুর্ঘটনায় বিপত্তি, পাড়া প্রতিবেশী বা জ্ঞাতিদের সঙ্গে কলহ, অযথা ব্যয়, আর্থিক ক্ষতি। তুলা, কর্মে বাধা, কোনো কিছু কিনে ঠকে যেতে পারেন, শরীর ভোগাবে, দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের যোগ। বৃশ্চিক, যানবাহন বা ভূসম্পত্তি ক্রয় বিক্রয়ের শুভ সপ্তাহ, ভাগ্যোন্নতির সপ্তাহ। আইনি পরামর্শে কর্মে সাফল্য, আগুন থেকে বিপত্তি।
ধনু কর্মে জয়লাভ, শত্রুরা পরাস্ত হবে, নতুন যোগাযোগ তৈরি হবে, শরীর ভোগাবে আগুন থেকে ক্ষতি। মকর আর্থিক উন্নতি, কর্মে অগ্রগতি, বহুদিনের শখ পূর্ণ হবে, বিবাহের যোগাযোগ শুভ হবে, ভ্রমণকালে বিপত্তি। আর কুম্ভ কর্মে সাফল্য, আয় বৃদ্ধি, শত্রুতায় ক্ষতি, স্বামী বা সন্তানের শরীর কিন্তু ভোগাবে। এই হচ্ছে রাশিফল। এবার আমি বলি, আগের দিন দেখিয়েছিলাম যে দেখুন এটাকে বলে কীর্তিমুখ, এটা একটা সিংহের মুখ। জলন্ধর যখন রাক্ষস ব্রহ্মার বরে প্রায় অমর হয়ে গিয়েছিল, তখন এই জলন্ধর চেয়েছিল যে ভগবান, তা সে এতই ক্ষমতার দম্ভে সে রাহুকে পাঠিয়েছিল ভগবান শিবের কাছে যে যাও গিয়ে বলো যে শিবের যে পত্নী উমা তাকে সঁপে দিতে, তিনি তাকে পট্টরানী বানাবে। এই শুনে ভগবান শিবের তৃতীয় নয়ন থেকে এক বিরাট একটা বিকট সিংহের উৎপত্তি হয়। এই সিংহই হচ্ছে কীর্তিমুখ। এই সিংহ সব কিছু খাচ্ছিল, রাহু তো দেখে রাহুকেও খেয়ে নেবার জোগাড়। রাহু অনেক ভগবান শিবের পায়ে পড়ে সেখান থেকে মুখ পালিয়ে যায় বা চলে যায়, কিন্তু এই কীর্তিমুখ ভগবান শিবকে বললো আমি তো দেখলাম সব খেয়ে ফেলেছি, এখন কী খাবো? তখন শিব বলে তোমার চারপাশে যা আছে তুমি তাই খাও, যা দেখতে পাও। তো সে চারপাশে আর কিছু না দেখতে পেয়ে সে নিজের হাত পাগুলোও খেতে লাগলো। একমাত্র অবশিষ্ট ছিল এই মুন্ডটা, এই মুন্ডটা। এইটাকেই এই জন্য বলে, তার নাম ভগবান শিব দিয়েছিল কীর্তিমুখ। যেমন নন্দী ভগবান শিবের একটা প্রিয় গণ, কীর্তিমুখও হচ্ছে ভগবান শিবের প্রিয় গণ। যারা শিবের পুজো করে, যে বাড়িতে শিব রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, কীর্তিমুখের পুজো না করলে শিবের পুজো সম্পূর্ণ হয় না। আর এটা রাহুর দোষ কাটায়। সেই বাড়িতে খরচা কমে যাবে, সেই বাড়িতে অশান্তি কমে যাবে, যে বাড়িতে কীর্তিমুখকে ওই দরজার মধ্যে রাখা হয়। জগদ্ধাত্রী পুজোর দিনে এই কীর্তিমুখটা সম্পূর্ণ উপহার হিসেবে দেখো দেওয়া হবে। কোথায় দেওয়া হবে আমি জানাচ্ছি, দেখুন আমি একটু ছবিতে দেখাতে বলবো। আগেকার দিনে এই শিব পার্বতীর যে ছবি দেখুন, এই যে উপরে যে দেয়া রয়েছে, এই যে ওই জায়গাটা, এখানে দেখুন কীর্তিমুখ, এই যে জায়গাটা কীর্তিমুখ। আবার আর 2 নম্বর ছবি পেতলের যে মূর্তি, সেখানেও দেখুন শিব পার্বতীর ওপরে যে এইখানটা দেয়া রয়েছে, এটাও কীর্তিমুখ। ভারতবর্ষে যত বিখ্যাত মন্দির আছে সবাই সব জায়গায় কীর্তিমুখ আছে, কীর্তিমুখ রাখতে হয় সব জায়গায় আছে। এমনকি কেদারনাথ মন্দির আছে, আমি ছবিতে দেখাতে বলবো মন্দিরগুলো। হ্যাঁ, একটা করে এই দেখো কীর্তিমুখ মন্দিরে, সাউথের মন্দিরে। আবার দেখো আর একটা ঘোরাও, নেক্সট ছবি, এটাও কীর্তিমুখ, ওই যে ওপরে। আবার তো ঘোরাও, এটাও কীর্তিমুখ মন্দিরের ওপরে। আবার ঘোরাও, কেদারনাথ মন্দিরের ওপরেও কীর্তিমুখ রয়েছে। এই যে কেদারনাথ আমি গোল করে দেখিয়েছি, এটা কীর্তিমুখ। বাড়ির দরজায় এটা কীর্তিমুখটা লাগাতে হয়। এবং এটা এটা দেখুন, এটা তো আগে যে কোনো প্রতিষ্ঠা না করলে তার তো কোনো ফল হয় না। তুমি যদি এটাকে নিয়ে শুধু একটা লাগিয়ে দাও, তাতে তোমার ফল হবে না। এটা কোনো টুকটাক কালা, এই যে ব্ল্যাক থ্রেড দেওয়া রয়েছে, কোনো টুকটাক কালা জাদু কাজ করে না এই কীর্তিমুখ বাড়িতে থাকলে। এবং এই কীর্তিমুখের ওপরে থাকে পঞ্চমুখী নাগের মধ্যে গণেশ। দেখুন এইখানে একটা গণেশ আছে, আমি দেখাতে পারছি গণেশটাকে, এই যে এই জায়গাটা, আমি জায়গাটা আঙুলটা দিয়ে দেখাচ্ছি, এই জায়গায় গণেশ রয়েছে। সর্ববিঘ্ন নাশ করে, রাহুর দোষ নাশ করে। ছেলে মেয়ে মোবাইল অ্যাডিক্টেড, বাজে নেশায় অ্যাডিক্টেড, বাজে বন্ধু বান্ধব অ্যাডিক্টেড, রাহুর যে সমস্ত দোষ রয়েছে সেই দোষগুলো এই কীর্তিমুখটা বিক্রি করতে নেই। তাহলে সেই এই কীর্তিমুখটা দান করাও শুভ, আবার যারা নেবে তাদেরও শুভ, তাদেরও কীর্তিবর্ধন হয় যারা দান করে, এবং যারা নেয় তাদের ক্ষেত্রেও শুভ। এবং এই কীর্তিমুখটা জওহরলাল দত্ত লেন, উল্টোডাঙ্গা মুচিবাজারে যে আমার জগদ্ধাত্রী পুজো হয় 30 অক্টোবর পড়েছে। এই কীর্তিমুখটার জন্য কোনো পয়সা লাগবে না। আমার যারা দর্শক বন্ধুরা রয়েছে, যারা আমার ভক্ত শিষ্যরা রয়েছে, যারা আমার ক্লায়েন্টরা রয়েছে, বা যারা দেখেন টিভিতে, ফেসবুক বা ইউটিউবে, প্রত্যেকে কীর্তিমুখ গিফট পাবেন জগদ্ধাত্রী পুজোর দিন। এই নাম্বারটা আমি প্রতিষ্ঠা করে দেওয়া 8584038635। আবার বলছি, 8584038635। এই নাম্বারে ফোন করলে 8584038635 ও গুগল লোকেশন পাঠিয়ে দেবে, কটার সময় আসবেন, কিভাবে আসবেন, সেটা সব কিছুই পাঠিয়ে দেবে। এবং ওই দিনকে এসে পুজো দিতে পারেন, পুষ্পাঞ্জলি দিতে পারেন, কীর্তিমুখকে প্রতিষ্ঠা করতে পারেন, ভোগ গ্রহণ করতে পারেন। তখন ভোগের সম্পূর্ণ ভালো ব্যবস্থা থাকছে, ভোগের ব্যবস্থা করতে পারেন। তো কীর্তিমুখের জন্য আপনারা অবশ্যই এই নাম্বারটিতে যোগাযোগ করুন, 8584038635। আজকের আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, তাই আজকের মতো আমাদের অনুষ্ঠান আজকেই শেষ করছি। কালী পুজোর উপাচার কিন্তু আমি আগের এপিসোডে বলেছি, সিটিভিএনে আছে, আপনারা দেখে নেবেন কালী পুজো কী করবেন। নমস্কার, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন
প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে।